মন খারাপ করে আছো কেন? কি হয়েছে আমার বাবুটার? মন খারাপ করব না তো কি করব শুনি? হুম হুম। তুমি আমায় আগের মতো আর ভালোবাসো না, আগের মতো সময় দাও না। সারাদিন খালি অফিস অফিস মিটিং এগুলো নিয়েই বিজি থাকো। আমাকে একটুও সময় দেওয়ার প্রয়োজন বোধই করো না। কে বললো তোমায় আর আমি আগের মতো ভালোবাসি না? হুম, তা তো দেখতেই পাচ্ছি। কতদিন ধরে বলেছি একটু লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু তোমার কোনো খবরই নেই। সারাদিন খালি তোমার কাজ আর কাজ নিয়েই পড়ে থাকো। আচ্ছা বেবি, রাগ করে না। ওই সামনের শুক্রবার মানে কাল বাদে পরশু তোমাকে অবশ্যই লং ড্রাইভে নিয়ে যাব। সত্যি তো? সত্যি। কোথায় যেতে চাও তুমি বলো? পাহাড়ি অঞ্চলে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খাগড়াঝড়ি যাব। খাগড়াঝড়ি অনেক বড় বড় পাহাড় আছে। এবার খুশি তো? হুম, অনেক খুশি। আচ্ছা, সারাদিন কাজকর্ম করে আমি এখন অনেক টায়ার্ড। এখন একটু ঘুমাতে দাও আর তুমিও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আমার একটু কাজ আছে, আমি এগুলো শেষ করেই আসছি। গল্প করতে করতে আপনাদের সাথে পরিচিত হতে ভুলে গেছি। আসুন ঘুম যেতে যেতে আমরা পরিচয় হয়ে নিই। আমার নাম আকাশ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আর এতক্ষণ আমি যার সাথে কথা বললাম আপনারা হয়তো বুঝে গেছেন উনি কে। উনি হচ্ছে আমার ওয়াইফ তানহা। ওর আর আমার বিয়েটা লাভ ম্যারেজ করে হয়েছে। এবার গল্পে ফিরে আসি। অনেক ঘুম পাচ্ছে, সারাদিন কাজকর্ম করে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, তাই সবার সাথে সাথে চোখে ঘুম চলে আসছে। আকাশ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। তানহা 2-3 বার রিং দিতেই ওপাশ থেকে অপরিচিত হ্যালো ম্যাম, কেমন আছেন? আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে। আমি কি বলি মন দিয়ে শোনো। তোমার স্যার এবার আমাকে খাগড়াছড়ি ঘুরতে নিয়ে যাবে। তোমরা সব কিছু নিয়ে রেডি থাকবে, এবার যাতে বরযাত্রা কোনোভাবেই বাঁচতে না পারে। জি ম্যাম, আগের বার মিস হয়েছে, এবার আর মিস হবে না। সোজাসুজি উপরে পাঠিয়ে দেব। আগের বার তো অনেক বড় বড় কথা বলেছো, কাজের কাজ তো কিছুই করতে পারোনি। না ম্যাম, এবার 100% শিওর। এবার বেটা শয়তানটা আমাদের হাত থেকে আর রেহাই পাবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুতি নিয়ে থেকো। আমি তোমাদের সাথে কন্ট্রাক্ট করব, আর কখন কি করতে হবে বলেও দিব। এখন রাখি, বাই। ওকে ম্যাম, বাই। বেটা বজ্জাত আকাশ, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুই রেডি হ মরার জন্য। আকাশ, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। না, অনেক হয়েছে, এবার ঘুমোতে যাওয়া দরকার। বাহ, কি আরামে ঘুমাচ্ছে। ঘুমিয়ে নে, ঘুমিয়ে নে ভালো করে। আজই তোর শেষ ঘুম। এরপর তোকে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিব। তো তোর জন্য আমরা আমার আদরের ছোট বোনকে হারিয়েছি। ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার বোনের ফায়দা লুটেছিস, তাই না? আমার ভালোবাসার শাওন, তাকেও তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোকে তো এত সহজে আমি ছাড়ছি না। আকাশের রাত 3টায় ঘুম ভেঙে যায়। পাশে আমার মায়াপরীটা ঘুমিয়ে আছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো একটা মায়াপরী ঘুমিয়ে আছে। ইচ্ছে করছে কপালে একটা চুমু এঁকে দেই। না, চুমু দেওয়া যাবে না, চুমু দিলে ঘুম থেকে উঠে যেতে পারে। সকালে তানহার আগেই ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। যেই উঠাতে যাবে আকাশ হ্যাচকা টানিয়ে তার বুকে নিয়ে আসে। কোথায় যাওয়া হচ্ছে? কোথাও যাওয়া হচ্ছে না, কাজ করব তাই উঠেছিলাম। কাজ পরে করো, এখন আগে আমাকে একটু আদর দাও। না, এখন আদর দিতে পারবো না। আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে হবে। এত বাহানা আমি শুনছি না, আগে আমাকে একটু আদর দিবা, তারপর ছাড়ছি। এই, তোমার এত রোমান্স কোথা থেকে আসে শুনি? হুম হুম।
এত সুন্দর কিউট একটা বউ পাশে থাকলে রোমান্স আপনা আপনি চলে আসে। আচ্ছা একটা দিব, বেশি দিতে পারবো না কিন্তু। ঠিক আছে, একটা হলেই চলবে। এটা কি হলো, আদর কপালে গান দিলা? তো কোথায় দিব? কোথায় আবার, ঠোঁটে? আমি পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা তোমার পারতে হবে না, আমি নিজেই দিচ্ছি। কাছে টেনে 5 মিনিট পর দুজনেই হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর তানহা ওয়াশরুমের দিকে চলে গেল, আমি আবার শুয়ে পড়লাম। ওয়াশরুমে ঢুকে ইয়াক থু, বেটা খচ্চর, তোকে লাইনে আনার জন্য কত কি না করা লাগছে আমার, শেষমেশ কিনা কিস করতে হলো। শাওন প্লিজ, তুমি আমায় মাফ করে দিও। আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এত কিছু করছি। আর একদিন কষ্ট হলেও তোকে আমার সহ্য করতেই হবে খুনি। তারপর তুই আমার ভালোবাসাকে যেভাবে মেরেছিস, আমিও ঠিক সেইভাবেই তোকে মারবো। তানহা আর কতক্ষণ লাগবে তোমার? আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো। এই তো হয়ে গেছে, আর একটু। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম। অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তানহাকে কোথাও দেখছি না। সারা বাড়ি খোঁজ করলাম, না কোথাও নেই। না, এবার বারান্দায় গিয়ে দেখি তো, বারান্দায় থাকতে পারে। গিয়ে দেখি মহারানী মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, পিছন থেকে জড়িয়ে ধরলাম। ওহ, তুমি কখন আসলে? এই তো একটু আগে আসলাম। আচ্ছা আমার জানোটার কি হয়েছে, মনমরা হয়ে আছে কেন? না, কি হবে, কিছুই হয়নি। ও আচ্ছা শোনো, তুমি কাপড় চাপড় যা যা নেওয়ার নিয়ে নাও, আমরা আজকে রাতে গাড়িতে রওনা দিব। সাথে আমার ব্লেজারটা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। রাতেই রওনা দিলাম। পরিটা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, পাশে তাকিয়ে দেখি খুনিটা আমার গায়ের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ইস, কত মাসুম দেখতে। এই মাসুম চেহারা দেখলে কেউ বলতেই পারবে না যে এই চেহারার পেছনে একটা মুখোশধারী শয়তান লুকিয়ে আছে। আবার ঘুমিয়ে গেলাম। ওই তানহা, আমরা চলে এসেছি, এবার ঘুম থেকে ওঠো, আমরা এখন নেমে যাব। সকালে আকাশের ডাকে ঘুম ভাঙে। আমরা গাড়ি থেকে নেমে সোজা হোটেলে চলে গেলাম। আমরা আগে থেকেই রুম বুক করে রেখেছিলাম, তাই ম্যানেজারের কাছ থেকে চাবিটা নিয়ে সরাসরি রুমে চলে এসেছি। রুমে এসে, তানহা আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তুমি কাপড় চোপড় চেঞ্জ করে নাও, তারপর একসাথে খেতে বসবো। হুম। হ্যালো ম্যাম। আমি কি বলি মন দিয়ে শোনো। আমরা চলে এসেছি, তোমরা তৈরি থেকো। এবার যাতে আকাশ কোনোভাবে বাঁচতে না পারে। জি ম্যাম, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। আচ্ছা, এখন আমি রাখছি। আকাশ ওয়াশরুমে গেছে, তাই এই সুযোগেই ফোন করেছি। আবার কখন এসে দেখি নাই। পিছনে ফিরে, তুমি কখন আসলে? এই মাত্র। কিছু শুনে ফেললো না তো? হোটেলের বয় এসে দরজায়, স্যার আপনাদের খাবারগুলো। এখানে রেখে যাও। হোটেল বয় খাবার রেখে চলে গেল। তারপর আমরা খাবার খেয়ে সারাদিনে আর বের হইনি। বিকেলে তানহা বায়না ধরলো পাহাড় দেখতে যাবে, কাল সকালে যাব। না, এখন যাব। আচ্ছা ঠিক আছে চলো। তানহার জোরাজোরিতে বিকালেই বের হতে হলো। আমরা পাহাড় দেখতে গেলাম। সাপসরি নামক একটা পাহাড়ের কাছে এসে গেলাম। বেশ উঁচু পাহাড়টা, দুজনে মিলে বেশ কিছুক্ষণ ভ্রমণ করলাম। চলো, সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমাদের যাওয়া দরকার। আর মানুষজনও প্রায় যেতে শুরু করে দিয়েছে। আর একটু থাকি প্লিজ। আকাশ একটা স্থানে বসে আছে আর তানহা ঘুরে ঘুরে দেখছে চারপাশটা। হঠাৎ তানহার আওয়াজ কানে আসলো, মনে হলো কিছু হয়েছে। তারপর তানহার কাছে গেল। কিছু লোক তানহার সাথে অসভ্যতা করছে। এই যে কি হয়েছে আপনাদের? আর আপনারা আমার মিসেসের সাথে মিস ব্যবহার করছেন কেন? তাদের থেকে কেউ একজন, তোর মিসেস তো হেভি মাল রে, তুই তো অনেক মজা নিছস। এবার একটু আমাদেরকেও দে, আমরা একটু মজা নেই। এক কথায় দুই কথায় তাদের সাথে আমার হাতাহাতি শুরু হয়ে গেল। হঠাৎ কেউ একজন পিছন থেকে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে, সাথে সাথে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পুরো পৃথিবী যেন অন্ধকার লাগছে আমার কাছে।
তাদের ভিতর থেকে কেউ একজন বলছে, আরে মালটারে পাহাড়ের নিচে ফালাইয়া দে, কেউ যেন কোনো টেন না পায়। তারপর তারা আমাকে ধরাধরি করে তুলে নিল নিচে ফেলে দেওয়ার জন্য। মাথায় প্রচণ্ড রকম ব্যথা করছে, চোখটাও ঘোলা হয়ে আসছে, স্পষ্টভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে আমি তানহাকে দেখছি। তানহার চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই, চোখে মুখে এভারেস্ট বিজয় করছে এমন পৈশাচিক হাসি। তাকে দেখে মনে হচ্ছে আমি তার কেউ না। আমি যা ভাবছিলাম, তাহলে কি তানহা মুখোশের আড়ালে তুমিই লুকিয়ে? ওই তোরা মালটারে তাড়াতাড়ি নিচে ফালানোর ব্যবস্থা কর। আচ্ছা, যা করবি তাড়াতাড়ি কর। এখন কেমন লাগে মিস্টার আকাশ মাহমুদ? আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার পরিণতি এটা। তানহা নিজের বাড়িতে ফিরে আসে রাতের মধ্যে। তানহা সিদ্ধান্ত নেয় কাল সকালে সে তার বাবার বাড়িতেই চলে যাবে। কাপড় চোপড় প্যাক করতে করতে হঠাৎ আলমারিতে একটা ডায়েরির উপর নজর পড়ে। এটা কার ডায়েরি হতে পারে? ডায়েরিটা হাতে নেয় পড়ার জন্য। পড়বে কি পড়বে না সে ভাবছে। না, এটা পড়ে দেখা দরকার। ডায়েরির প্রথম পাতা খুলতেই আকাশ মাহমুদ লেখা। বাহ, খুনি তো দেখি ডায়েরিও লেখে। যাক, কি লেখা আছে একটু পড়ে দেখি। সেকেন্ড পৃষ্ঠা। আজ আমি আমার ভালোবাসা তানহাকে নিজের করে পেয়েছি। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। একটু পর বাসর রাত। নিজের অনুভূতিটা কি তা বলে বোঝাতে পারবো না। আমার জন্য তানহা অপেক্ষা করছে, একবার যাই। এই পৃষ্ঠায় তো আর কিছুই লেখা নেই। ডায়েরিটা নিয়ে নেই, পরে পড়া যাবে। তারপর নিজের মালপত্র নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তানহার মা, কেমন আছিস রে মা? আর তুই একা কেন? জামাই কোথায়? আমি আসছি, তাতে কি তোমার মন ভরে নাই? আর ওই খুনির প্রতি তোমাদের এত টান কিসের শুনি? তানহার বাসায় সমস্ত মানুষ জানে যে রিজার গর্ভে যে অবৈধ সন্তানটা ছিল সেটা আকাশের সন্তান। আকাশ তা অস্বীকার করে। আকাশ রিজার সাথে প্রেমের অভিনয় করে তার সর্বস্ত্র হাতিয়ে নিয়েছে। রিহা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে পারবে না এবং সে সমাজকে মুখ দেখাতে পারবে না। এই কারণে রিজা আত্মহত্যার মতো পথকে বেছে নেয়। তানহার রাগ করে। সে আগে যে রুমে থাকতো সেখানে চলে যায়। রুমে যাওয়ার পর রিজার একটা ছবি দেয়ালে দেখতে পায়। সেটাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বোন, খুনিটাকে আজ নিজ হাতে মেরে তোর মৃত্যুর প্রতিশোধ নিয়ে আসছি। এভাবে রিজার ছবির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আর কান্না করে। হঠাৎ মনে পড়ে আকাশের ডায়েরির কথা। ব্যাগ থেকে বের করে আবার ডায়েরিটা পড়তে শুরু করে। আমার এই ডায়েরিটা একমাত্র তানহাই পড়তে পারবে, কারণ এই আলমারির চাবিটা তানহা ব্যতীত কারো কাছে নেই। তুমি হয়তো এখন পড়ছো ডায়েরিটা। তারপর শুরু। আমাদের দাম্পত্য জীবন শুরুর দিকে খুব ভালোই ছিল। আমি ভাবছিলাম তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নিবে, কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করছিলে। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। উপরে যা সমাধানটা আমাকে করতে, তা সবটাই তোমার অভিনয় ছিল। তুমি হয়তো জানো না, প্রথম যেদিন তোমাকে আমি ভার্সিটির গেট দিয়ে ঢুকতে দেখছিলাম, তখন তোমার উপর থেকে নজর আমার 1 সেকেন্ডের জন্য সরছিল না। প্রথম দিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তারপর থেকে প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য গেটের সামনে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতাম। অনেকবার সাহস করছিলাম তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে দেখেই সবকিছু ভুলে যেতাম। আমার বন্ধুরা অনেকেই জানতো যে আমি তোমাকে ভালোবাসি, বিশেষ করে শাহন জানতো। শাহন একদিন হাদারাম, ওকে দেখে কিচ্ছু হবে না। তুই এক কাজ কর, তুই একটা সুন্দর করে চিঠি লিখে দে। তুই ওকে কতটা ভালোবাসিস, তোর মনে ওকে নিয়ে কি ফিলিংস কাজ করে, সমস্ত কিছু লিখে দে। তা আমি ওকে গিয়ে দিয়ে আসবো, তারপর দেখবি কাজ হয়ে যাবে। শাওন তো আমাকে কখনো কোনো কাগজ দেয়নি, তাহলে আকাশ ডায়েরিতে এমনটা কেন লিখলো? আচ্ছা, সামনে পড়লে হয়তো বোঝা যাবে। তারপর হঠাৎ একদিন দেখি শাহনের বাইকের পিছনে তানহাকে। সেদিন নিজেকে কতটা অসহায় মনে হচ্ছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। তারপর শাহনকে জিজ্ঞেস করলাম, তোর বাইকে তানহাকে দেখলাম। দেখেছিস? আচ্ছা, তুই কি আমার ব্যাপারে কিছু বলছিস তানহাকে? তোকে কিভাবে যে বলি, আসলে আমি তানাকে তোর কথা বলার পর সে আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে। আমি তো কখনো শাওনকে বলি নাই যে আমি শাওনকে ভালোবাসি। শাওনই তো আমাকে নিজে থেকে বলেছে। মাথায় তো কিছুই আসতেছে না। আচ্ছা, তারপর দেখি কি হয়। তোর তো জিএফ আছে, তাহলে তোর জিএফ এর কি হবে? ওটা এমনিতেই টাইম পাস ছিল, তবে তানাকে সত্যি ভালোবাসি।
শাওনের আগে গার্লফ্রেন্ড ছিল? কী সব উল্টো পাল্টা লেখা। আর শাওনের আগে গার্লফ্রেন্ড থাকলে তো শাওন আমাকে বলতো। আচ্ছা, সামনে পড়ে দেখি। শাহনকে ওই দিন আর বেশি কিছু বলতে পারিনি, শুধু এতটুকুই বলছিলাম শাহনের হাত ধরে, শাহন, তানহাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই কখনো ওকে কোনো কষ্ট দিস না প্লিজ, তোকে হাত জোর করে বলছি। আমি ওকে কখনো কোনো কষ্ট দেব না। আচ্ছা, আকাশ যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমার বোনের জীবনটা কেন নষ্ট করলো? আর শাওন কেই বা কেন মারলো? আমার মাথা তো গোলক ধাঁধার মতো ঘুরছে। কি চলছিল খনিটার মাথায় কে জানে। আচ্ছা, সামনে পড়ে দেখি। সেদিন মনে হচ্ছিল কেউ আমার কলিজাতে ছুরি দিয়ে আঘাত করতেছে। আমার চোখের জল সেদিন বৃষ্টিতে পরিণত হয়ে গেছিল, যেন আর থামতেই চাচ্ছিল না। তবে এটা ভেবে একটু শান্তি পাচ্ছিলাম যে আমার ভালোবাসার মানুষটা আমার প্রিয় বন্ধু শাহনকে ভালোবাসে, আর আমার বন্ধু শাহন কখনো ওকে ছুঁড়ে ফেলে দিবে না। হঠাৎ আম্মুর ডাক। তানহা, খাবার পেয়েছি, খেতে আয়। ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে দিলাম, তারপর খেতে চলে গেলাম। অপরদিকে আকাশ আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। তানহা খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে আর ফোনটা বের করে, আর সাথে সাথে একটা মেইল আসে, কিছু ছবি আর 2 লাইনের একটা বাক্য। বাক্যটা এমন যে ভুলটা আপনার নয়, ভুলটা আকাশের ছিল, যে আপনার মতো একটা খুনিকে সে ভালোবেসেছে। এমন একটা সময় আসবে যে আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার ভুলকে শুধরাতেই পারবেন না। তানহার এমন কথা শুনেই কলিজাটা মুচড়ে ওঠে। তারপর পিকগুলো ওপেন করে যা দেখে তার চোখ আকাশে উঠে যায়। সাউন্ড একটা মেয়েকে পিছন থেকে জড়াই ধরে আছে, মেয়েটার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। এমন ধরনের কিছু পিক। ছবিগুলো দেখেই তানহা তার চোখে বিশ্বাস করতেই পারছে না এটা সাউন্ড। না না, এটা হতে পারে না। এটা হয়তো চোখের ভুল। তারপরও ভালো করে দেখে নি। না, এটা তো শাওনই। তাহলে শাওন কি আমার সাথে প্রতারণা করলো? তাহলে আকাশই কি? মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে। তানহার সে আর চাপ নিতেই পারছে না। কে দোষী, সাউন্ড না আকাশ? ভেবেই পাচ্ছে না। তাহলে আমি যা দেখলাম তা কি ভুল? আকাশ শাওনকে খুন করেছে, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। যে আকাশের হাতে রক্ত মাখা ছুরি, আর শাওন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়েছিল। আমি তো নিজে চোখে দেখেছি। তাহলে কাকে বিশ্বাস করব আমি? মাথা গোলক ধাঁধার মতো ঘুরছে। কিভাবে বের করব আমি কে দোষী আর কে নির্দোষ? না, আমার যেভাবেই হোক রহস্যটা বের করতেই হবে। হঠাৎই মনে পড়ে আকাশের ডায়েরিটার কথা। হ্যাঁ, ওটা থেকে হয়তো কিছু পাওয়া যেতে পারে। ডায়েরিটা পড়তেই শুরু করে। কিছু পাতা উল্টানোর পরেই কিন্তু শাহন আগে থেকে মেয়েদের সাথে মেলামেশা করত। 2-1টা মেয়ের সাথে রুম ডেটে গেছে সে, তারপর তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু সে আমাকে কথা দিছিল যে তোমার সাথে এমন কিছুই করবে না, তোমাকে সে অনেক ভালোবাসবে, সারা জীবন আগলে রাখবে। কিন্তু না, তার নজর ছিল তোমার শরীরের দিকে। সে তোমার সাথে রিলেশন থাকা সত্ত্বেও কয়েকটা মেয়ের সাথে রুম ডেটে যায়। তা আমি জানতাম না, কিন্তু হঠাৎ একদিন সে আমার সামনে ধরা খেয়ে যায়। সেদিন আমি বুঝতে পারি সে তোমার সাথে ছলনা করছে। তোমাকে তার দরকার নেই, তোমার শরীর ভোগ করার জন্য তোমার সাথে সে প্রেমের অভিনয় করছে। তানহার চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো পানি গড়িয়ে পড়ছে। তানহার চোখে আস্তে আস্তে সব স্পষ্টভাবেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। সে যে ভুল ছিল শাওনের মতো মানুষকে ভালোবেসে। এই জন্যই হয়তো শাওন আমাকে তার বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল, সময় কাটাবে বলে। তারপর আবার পড়তে শুরু করে। আমি ক্ষিপ্ত হয়ে যাই শাওনের উপরে। না, আজকে আমি শাওনকে মেরেই ফেলবো। হাতে একটা ছুরি নিয়ে শাওনের ফ্ল্যাটে যাই। তুই আসছিস? তার ছিল্লের হাসি দিয়ে আমি জানতাম তুই ঠিক আসবি। শাওনের গাল দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। শাওনের এই অবস্থা দেখে আমি হাত থেকে ছুরিটা ফেলে দেই। মায়া লেগে যায় ওর প্রতি। শাওন ফ্লোরে পড়ে যায় ধূপ করে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে শাওনের মাথাটা আমার হাঁটুর উপরে রাখি। শাওন, কি হয়েছে তোর? আর তোর গাল দিয়ে রক্ত কেন বেরিয়ে পড়ছে? হ্যাঁ, কি আর বলবো বল, অনেক পাপ করেছি, তার শাস্তি আজ আমি পাচ্ছি। কি করছিস তুই? তুই কিছুই করিসনি। কি করিনি বল? রিমির সাথে ফার্স্ট যেদিন রুম ডেট করেছিলাম, মেয়েটা অনেকবার বারণ করেছিল। প্লিজ এমনটা না
করলে হয় না? বিয়ের পর তো এমনিতেও তুমি আমাকে পাবে। না হয় না, যা তুমি আমাকে ভালোই বাসো না, না হয় এমনটা বলতে না। রিমি ভালোবাসা হারানোর ভয়ে রাজি হয়ে যায়। সেদিন হায়নার মতো তার শরীরটাকে ভোগ করি। সেদিন মেয়েটা ব্যথায় অনেক কেঁদেছিল, তাও আমি তাকে ছাড়িনি। কিছুদিন পর রিমির সাথে সমস্ত যোগাযোগ অফ করে দেয়। হঠাৎ সে একদিন আমাকে দেখতে পেয়ে রাস্তায় দৌড়ে আমার কাছে আসে। তুমি এতদিন কোথায় ছিলে? আর তুমি আমার সাথে যোগাযোগ অফ কেন করে দিলে? রিমি দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। যা হয়েছে হয়েছে আমাদের মাঝে। এখন এসব কিছু ভুলে যাও আর জীবনটাকে সুন্দর করে করে নাও। কি বলছো তুমি? এসব ভুলে যাব? আমি তোমাকে অনেক ভালোবাসি সাউন। যা বলেছি ঠিক বলেছি। আর আমি তোমাকে ভালোবাসি না। সেদিন মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে চলে আসি। আমার কারণে রিমি এই শহর ছেড়ে চলে যায়। তারপর লাইফে আসে রিয়া। রিয়ার সাথেও এমনটা করি। এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছি আমি। এর মাঝে তানহার সাথে রিলেশন হওয়ার পর একদিন তাদের বাসায় যাই, কিন্তু তানহা ছিল না বাসায়। বাসায় গিয়ে তার ছোট বোন রিয়াকে দেখতে পাই। তার ছোট বোন রিয়া একাই বাসায় ছিল। তাকেও আমার মায়া জালে ফাঁসায়। তারপর রিয়ার শরীরটাকে ফোক করি আর তার ভিডিও ক্লিপ করে রাখি আর বলি সে যদি আমাকে পেতে চায় তাহলে যাতে কেউ জিজ্ঞাসা করলে এই বাচ্চা কার, তাহলে যেন বলে এটা তোর বাচ্চা। কিন্তু রিয়া অনেক ছোট ছিল আর বাচ্চা নেওয়ার জন্য পারফেক্টও ছিল না। তাই মেয়েটা চাপের কারণে পাগল হয়ে যায়। আর তাকে যা শিখিয়ে দিয়েছিলাম তাই তার মনে ছিল যে এটা তোর বাচ্চা। আর আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। সে সবার কাছে তোর নাম বলে আর আমি সেভ হয়ে যাই। আমি অনেক পাপ করেছি রে, এত পাপ করেছি যে আমার পাপের কোনো ক্ষমা হয় না। জানিস, আমি অনেক লাকি রে, তোদের মতো বন্ধু পেয়েছি। কিন্তু আফসোস, আমি আর তোদের মাঝে থাকবো না। আমার ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে আমার হাতে সময় আছে আর মাত্র 1 সপ্তাহ। প্লিজ আকাশ, আমি ক্ষমা করে দিস রে। তোর ভালোবাসাটাকে নিয়েও আমি নোংরা খেলা খেলেছি। আর প্লিজ তানাকে ভুল বুঝিস না, ওকে অনেক ভালোবাসিস। তানহার চোখের পানিতে ডায়েরিটা ভিজে গেছে। আমার হাতে আর সময় নেই রে। হয়তো আমি আর বাঁচবো না। ওই দুনিয়াতে তো শাস্তি পাবই, আর এই দুনিয়াতেও কিছু পেয়ে গেলাম। প্লিজ শ্রাবণ, এমন কথা বলিস না। আমি তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করব। প্লিজ, এটার আর দরকার নেই রে। আর আমার মতো পাপি দুনিয়াতে থাকার কোনো মানে হয় না। আমার আনা শরীরটা নিয়ে ওর পেটে ভরে দেয়। ভালো থাকিস। চোখের সামনে বন্ধুর মরদেহ পড়ে আছে, আর তার মাঝেই তুমি চলে আসলে শাওনের ফেলাদে। আর আমাকে ওখানে দেখে আমাকে দোষী সাব্যস্ত করলে। তারপর তো সব আপনারা জানেনই। তানহা বিকট আওয়াজে চিৎকার করে কান্না করতে থাকে। কি করলাম আমি এটা? শাওন, তুই এমনটা কেন করলি? কোন কারণে আমি একটা নিরীহ মানুষকে হত্যা করেছি? তোর কারণে আমি একটা মানুষকে অবহেলা করেছি। তোর কারণে আমি মানুষটাকে তার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছি। তারপরেও মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আকাশ, আকাশ, ও আকাশ নাম করে আরো জোরে জোরে কান্না করতে থাকে। ও আকাশ, আমার যে ক্ষমা হয় না। তোমার সাথে যে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। ও আকাশ, আকাশ, আমিও তোমাকে যে অনেক ভালোবাসি। আকাশ, একটিবার আমাকে সুযোগ দাও না আকাশ। শাস্তি যাই দিবে আমি মাথা পেতে নিব। ডায়েরিতে আকাশের একটা ছবি ছিল, সেটা হাতে নিয়ে ও আকাশ, আকাশ, দাও না একটাবার সুযোগ। একটাবার তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরার অধিকারটুকু দাও না। পাগলের মতো কান্না করতে থাকে আর ছবিটাকে চুমু খেতে থাকে। এভাবে কান্না করতে করতে ডায়েরিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তানহার মা সকালে নীলার রুমে যায় তানহাকে ডাকতে। গিয়ে দেখে তানহা ফ্লোরে শুয়ে আছে আর বুকে একটা ডায়েরি, সেটাকে জড়িয়ে ধরে আছে। এই তানহা, আর ডায়েরিটাকে এভাবে বুকে জড়িয়ে ধরে রাখছিস কেন? তানহার ঘুম ভেঙে যায় আর তার মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দেয়। আরে বোকা মেয়ে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মা, আকা, কাশ কি? তারপর সব খুলে বলে। মা, আকাশের কোনো দোষ ছিল না। ওকে বিনা কারণে আমরা ভুল বুঝেছি। আর আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত দেহ থেকে আত্মা থেকে আলাদা করে
বলেছি? এখন কি করবি? সব তো নিজের হাতে শেষ করেছিস। তোর মতো মেয়ে জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। ছি, তুই আমার মেয়ে এটা ভাবতেই আমার লজ্জা করছে। সামান্য একটা ভুলের কারণে আকাশকে তুই এত বড় শাস্তি দিলি? ছি তানহা, ছি। মা, মা, আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম মা। আমার মাথায় আর কিছু কাজ করছিল না। মা প্লিজ আকাশকে আমার কাছে এনে দাও না মা। আমি ওর কাছে মাপ চেয়ে নিব মা। আমি কিছুই জানি না, তোরটা তুই বুঝে নে। আর ওকে তো মাটির তলে পাঠিয়ে দিয়েছিস, তাকে আর আনা সম্ভব না। আকাশ মরে গেছে? আকাশ আর কোনোদিনও ফিরবে না? যে একবার ইহকাল ত্যাগ করে সে আর এই দুনিয়ায় ফিরে আসে না? না না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমার আকাশ মরতে পারে না। সে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। আকাশ কই তুমি? একবার ফিরে আসো না তুমি আমার কাছে। তোমাকে আর কোনো দিন কষ্ট দিব না, কোনো দিন না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে। প্লিজ একবার ফিরে এসো, একবার। তানহার হঠাৎ মাথায় আসে যাদেরকে ঠিক করেছিল আকাশকে মারার জন্য, তারা আকাশকে কি করেছে। কারণ আকাশকে মাটিতে পুঁতার আগে তানহা সেখান থেকে চলে আসে, দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নেয় আর তাদেরকে ফোন দেয়। রিং পড়তেছে কিন্তু ধরতেছে না। 2বার দেওয়ার পর ফোনটা রিসিভ হয়। এই তোরা আমার আকাশকে কি করেছিস? আমার আকাশ কোথায়? কান্না করতে করতে আমি তোদেরকে যা দিয়েছি তার থেকে 2 গুণ বেশি টাকা দিব। তোরা আমার আকাশকে এনে দে, প্লিজ প্লিজ। তোরা আমার আকাশকে এনে দে। ম্যাডাম, সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? আমি এত কিছু শুনতে চাই না। তোরা আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দিবি, ব্যাস। ম্যাডাম, বোঝার চেষ্টা করেন। সেদিন আপনি চলে যাওয়ার পর আমরা গর্ত করি আকাশকে পুঁতে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন পুলিশ এসে যায়। আমরা ভয়ে সেখান থেকে পালিয়ে যাই, আর তারা অ্যাম্বুলেন্সে করে আকাশকে সাথে নিয়ে যায়। এবার একটু শান্তি লাগছে যে আকাশের কিচ্ছু হয় নাই, আকাশ জীবিত আছে। তানহা কথা বলে ফোন রেখে দেয়। কিন্তু তানহা আকাশকে পাবে কোথায়? এত বড় শহরে সে কোথায় গিয়ে আকাশকে খোঁজ করবে? হঠাৎ মাথায় আসে মোবাইলে আসা মেলটার কথা। তানহা তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে ওই লোককে মেল করে। আপনি কি জানেন আকাশ কোথায় আছে? প্লিজ জানলে দয়া করে আকাশের ঠিকানাটা একটু দিন, প্লিজ। কিছুক্ষণ পর আবার মেল আসে। জানি, তবে ঠিকানা দিতে পারবো না, মাফ করবেন। তানহা আবার মেল করে। প্লিজ আমি আপনার সাথে একবার একটু দেখা করতে চাই, একটু। সরি, পারবো না। আচ্ছা প্লিজ শুধু এটা বলেন আমার আকাশ কেমন আছে, বলেন। আকাশের কন্ডিশন ভালো না। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন যে এখন তাদের হাতে কিছুই নেই। আপনার আল্লাহকে ডাকুন, উনি সমগ্র জাহানের মালিক, উনি চাইলে সুস্থ করে দিতে পারেন। তানহা এমন কথা শোনার পর চিৎকার করে কান্না করে দেয় আর নিজের শরীর নিচে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আজ একটা ভুল বোঝার কারণে আমার আকাশকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আকাশের আব্বু আম্মু সবাই খবর পেয়ে গ্রাম থেকে শহরে আকাশের কাছে চলে আসে। কিন্তু আকাশের এই অবস্থা কিভাবে হলো সেটা তারা জানে না। তারা জানে আকাশ সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার ফলে এমনটা হয়েছে। রাফি তাদেরকে এমনটা বলে আর সত্যটা গোপন রাখে কোনো এক কারণে। আর রাফি এই তানহাকে মিলটা করে। রাফি আকাশের বন্ধু। একদিন অতিবাহিত হয়ে গেছে, এখনও আকাশের জ্ঞান ফেরেনি। ডাক্তার এসে আকাশের পরিবারকে বলে, 48 ঘন্টার আগে যদি রোগীর জ্ঞান না ফিরে আমরা আর রোগীকে বাঁচাতে পারবো না। অলরেডি 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। আপনারা সবাই আল্লাহকে ডাকুন। আকাশের আম্মু নামাজ পড়ে জায়নামাজে বসে। আর আল্লাহ, আর সমগ্র জাহানের মালিক, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। তোমার যদি নেওয়ানের হয় আমাকে নিয়ে যাও। আরও দোয়া করে জায়নামাজ থেকে উঠে আকাশের কেবিনে গিয়ে আকাশের পাশে বসে আছে। এক নজরে আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখের পানি ফেলছে। সময়ও ফুরিয়ে এসেছে, 2 ঘন্টা সময় আছে আর হাতে। এখনও আকাশের জ্ঞান ফেরেনি। আকাশের আম্মুর মনে হচ্ছে হঠাৎ কেউ যেন তাকে মা বলেই ডাক দিয়েছে।
আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ মিট মিট করেই চোখ খোলে আর মা বলেই ডাকতে। আকাশের আম্মু এই দৃশ্য দেখিয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর পরক্ষণেই ডাক্তারকে গিয়ে ডেকে আনে। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। যাক, শুক্রিয়া। কিছু চেক আপ করে ডাক্তার চলে যায় আর আকাশকে হসপিটালে আরও 3 দিন রেখে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর অপরদিকে তানহা আকাশ বলতেই বলতে পুরো পাগলের মতো হয়ে গেছে, একদম কাঠের মতো শুকিয়ে গেছে তানহা। চোখের নিচে কালি পড়ে গেছে তার, খানা দানা ঠিক মতো করেই না, কিন্তু তারপরেও আশা ছাড়েনি, খোঁজ চালু রেখেছে। তার চেনা পরিচিত এমন কোনো জায়গা বাদ রাখে নাই যে আকাশের খোঁজ করে নেয়, কিন্তু আকাশের খোঁজ কোথাও মিলছে না। আকাশের সকল বন্ধুদের কাছ থেকেও জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ জানে না আকাশের খবর, কিন্তু রাফিকে ছাড়া। হ্যাঁ, রাফি বলতে পারবে হয়তো আকাশের ব্যাপারে, কারণ রাফি সব সময় আকাশেরই সাথে থাকে। রাফির খোঁজ করতে থাকে কিন্তু রাফিও মিলছে না। রাফির বাসায় যায় কিন্তু তারাও নাকি জানে না রাফি খালি বাসায় এইটুকুই বলে গেছে তার কোনো এক বন্ধুর বাসায় যাচ্ছে। তানহা পুরা পাগলের মতো হয়ে গেছে, বাসায় এসে রুম বন্ধ করে সারাদিন কান্নাকাটি করে, খাওয়া দাওয়া একদম অফ করে দিয়েছে সে। আকাশের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আজ 4 দিন। আকাশ প্রায় আগের চেয়ে এখন অনেকটা সুস্থ, একটু একটু হাঁটাচলা করতে পারে। আকাশ খাটেই শুয়ে আছে আর ভাবছে তানহাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, কিন্তু সেই তানহা তার সাথে প্রতারণা করলো। সেদিন যদি ওয়াশরুম থেকে বের হয়ে তানহার কথাগুলো না শুনতাম তাহলে আজকে হয়তো আমি বেঁচে থাকতাম না। সেদিন তানহার কথাগুলো শুনে রাফিকে ফোন দিয়ে সমস্তটা বলি, আর রাফি বলে তুই কোনো চিন্তা করিস না, খাগড়াছড়ি থানায় আমার এক ফ্রেন্ড আছে দারোগা, তাকে আমি ফোন দিয়ে বলছি। হ্যাঁ, আমি চাইলে সেদিন তানহার পাতা ফাঁদে পা না দিয়ে পারতাম, কিন্তু আমি গিয়েছি কারণ আমি তানহাকে ভালোবাসতাম। আর তানহার উপর আমার এতটুকু আস্থা ছিল যে তানহা আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তানহা আমার ধারণাটাকে ভুল প্রমাণিত করলো। না, অনেক হয়েছে ভালোবাসাবাসি, তানহা আমাকে ভালোবাসে না এটা জানা সত্ত্বেও আমি ওকে ভালোবেসেছি, কিন্তু তার অভিনয়ে এত বড় শাস্তি ভোগ করতে হলো আমায়। আজকে থেকে শুধু ঘৃণা আর ঘৃণা করব। তানহার এই অবস্থা দেখে তানহার আম্মু তানহার ওপর থেকে অনেকটা রাগ কমিয়ে যায়। মেয়েকে এই অবস্থায় দেখে যেন তার সহ্যই হচ্ছে না। না, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, মেয়েটাকে এভাবে একা করে দেওয়া ঠিক হচ্ছে না। ভুল না হয় একটা করে ফেলেছে, আর মানুষ মাত্রই তো ভুল। তানহার রুমে গিয়ে তানহা, এই তানহা, প্লিজ মা আমার, দরজাটা খোল। কোনো সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ ডাকার পর জোরে ধাক্কা দিতে দরজা খুলে যায়। ভেতরে গিয়ে দেখে তানহা ফ্লোরের এক কোণায় পড়ে আছে। তানহা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি করে মগে পানি এনে মাথায় পানি দিই। একটু পর তানহার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে তার আম্মুকে দেখতেই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মা, আমি কি আমার আকাশকে হারিয়ে ফেললাম? মা, বলো না। এমন কোনো জায়গা বাদ রাখিনি যে আমি আকাশের খোঁজ করিনি, কিন্তু কোথাও আকাশের খোঁজ পাইনি, কোথাও না। সব জায়গায় খোঁজ করলেও একটা জায়গায় খোঁজ করিসনি, সেটা হচ্ছে আকাশের গ্রামের বাড়ি। সেখানে গিয়ে খোঁজ করে দেখ, হয়তো পেয়ে যাবি। তানহার হঠাৎ মনে হলো, হ্যাঁ, আম্মু তো ঠিক কথাই বলেছে, আমার তো মাথায়ও আসেনি আমি যে আকাশের গ্রামের বাড়িতে খোঁজ করিনি। আম্মু, আজ রাতেই গাড়িতেই রওনা দিব। আচ্ছা, ঠিকছে। তা না হয় রওনা দিবি, কিন্তু না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা বানিয়েছিস, সেটার দিকে কি তোর খেয়াল আছে? আকাশদের বাসায় তো যাচ্ছিস, দেখিস সেখানে গিয়ে পেয়েও যাবি। এখন মুখ গোমরা না করে কিছু অন্তত খেয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে। তারপর খাবার খেয়ে রুমে এসে কাপড় প্যাক করতে থাকে আর মনে মনেই বলতে থাকে, আকাশ, আমি আসছি। এখন থেকে আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না আকাশ, কোনোদিন না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, অনেক ভালোবাসবো। আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসবো। রাতের গাড়িতেই রওনা হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। প্রায় সকাল হয়েছে। পৌঁছতে পৌঁছতে বাড়ির গেট দিয়ে ঢুকবো, হঠাৎ রাফিকে দেখতে পেলাম। এই রাফি, রাফি আমাকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠেছে। আপনি হঠাৎ এই বাড়িতে কি করেন? কেন? আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি, আর শ্বশুর বাড়িতে আসতে কি কোনো কারণ লাগে নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। যার বাড়িতে আসছেন তাকেই তো মারতে চেয়েছেন, আবার শ্বশুর বাড়ি?
আমি ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, না হয় কিন্তু খারাপ হবে। আর আমার বন্ধু আপনার সাথে কোনো কথা বলবে না। আমি যাব না। আমি আমার আকাশকে সাথে নিয়ে তারপর যাব। তাহলে আপনি যাবেন না? একটু জোরে চেঁচিয়ে বললাম, না, যাব না। কিরে মামুনি, তুই কখন এলি? আর তোর ট্রেনিং ছিল যে কবে শেষ হলো? মামনিকে সালাম করে, মামনি এই তো মাত্র আসলাম। আর কিসের ট্রেনিং? কেন রাফি? রাফি তো বলো তুমি নাকি কোথায় যেন ট্রেনিংয়ে গিয়েছিস। সবটা বোঝার চেষ্টা করলাম। তারপর, ও হ্যাঁ মামনি, গতকাল এই শেষ হলো। আচ্ছা যা, আকাশ উপরে আছে, আকাশের সাথে কথা বলে গিয়ে ফ্রেশ হয়ে নেও, তারপর আমি নাস্তা দিচ্ছি। মামুনি চলে গেল। দেখলে তো কি বলে গেল। হাহ, তারা সত্যিটা জানে না বিধায় এমন আদর যত্ন করছে। সত্যিটা জানলে এই আদর যত্ন তো দূরের কথা, এই ঘরেও জায়গা হতো না আপনার। কথা না বাড়িয়ে আকাশের রুমের দিকে যেতে লাগলাম। রাফি যাই বলুক না কেন, তবুও মনটা যে শান্তি লাগছে আকাশকে দেখতে পাবো বলে। আস্তে করে দরজা খুলে আকাশের রুমে ঢুকলাম। আকাশ খাটে শুয়েছিল। আমাকে দেখতে পেয়ে উঠে বসতে লাগলো, হাতে প্লাস্টার করানো। আমি তাড়াতাড়ি করে আকাশকে সাহায্য করার জন্য গিয়ে ওর হাত ধরলাম, কিন্তু আকাশ আমাকে অপর হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলতে লাগলো, ওই কে আপনি? আমার গায়ে হাত দেওয়ার অনুমতি দিয়েছে কে আপনাকে? আমি কে মানে? আমি তোমার ওয়াইফ, আর আমি আমার স্বামীর গায়েই হাত দিচ্ছি, এতে অনুমতি কেন লাগবে? যে মেয়েটা তার হাজবেন্ডকে মারার জন্য লোক লেলিয়ে দেয়, সে আবার নাকি ওয়াইফ? আপনার মুখে ওয়াইফ শব্দটা মানায় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন একটা ভ্রমের মধ্যে ছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ মাফ? আপনি আরো পারলে আমাকে মাফ করে দিয়েন। আর আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, আর পারবেনই বা কেমনে? আমি তো একটা খুনি, আমার তো চরিত্র ঠিক নেই, আমাকে আর সহ্য করতে হবে না। আমি উকিলের সাথে কথা বলে রেখেছি, আগামী সপ্তাহে আমাদের ডিভোর্স পেপার চলে আসবে, তারপর আপনাকে চিরদিনের জন্য মুক্তি করে দিব। তানহা এতক্ষণ মাথা নিচু করেছিল। ডিভোর্সের কথা শুনতেই তার চোখে আমি ভয়ের আভা দেখতে পেয়েছি। আর যে কোনো সময় মেঘ ছাড়া বৃষ্টি নামতে পারে, তা তানহার চোখ দেখেই বোঝা যাচ্ছে, যা ভাবছিলাম। কান্না করতে করতে বললাম, আমাকে এভাবে একা করে দিও না আকাশ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, যার শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। হ্যাঁ, অভিনয় অনেক হয়েছে, এবার রুম থেকে বের হন। আর কার অনুমতি নিয়ে রুমে ঢুকছেন? তানহা সেখানেই দাঁড়িয়ে আছে। না, আমি যাব না। আমি আমার স্বামীর রুমেই আছি, আর আমার যখন ইচ্ছে হয় আসবো, যখন ইচ্ছে হয় যাব। কে আপনার স্বামী? আমি তো আপনার স্বামী না। আপনার স্বামীকে তো আপনি নিজেই মেরে ফেলছেন। দেখুন, আপনার সাথে কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। ভালোই ভালোই বলছি, বের হয়ে যান, না হয় ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করতে হবে। তানহা আমার এমন কথা শুনে চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়। তানহার চোখে পানি দেখে আমারও একটু খারাপ লাগছে। তাতে কি হয়েছে? তানহাও একটু বুঝুক, আপন মানুষগুলো অবহেলা করলে কেমন লাগে। একটা সময় আমিও ওকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তার বিনিময় খালি অবহেলাই পেয়েছি। আর তার যতটা ভালোবাসা ছিল সবটাই ছিল উপর থেকে, সবটাই ছিল তার সাজানো নাটক। একটু পর আম্মু নাস্তা করার জন্য ডেকে গেল। যদিও আমি অসুস্থ, তাই আম্মু বলেছিল নাস্তা রুমে দিয়ে যাবে। আমি না করে দিয়েছি, কারণ সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমাকে দেখে চোখে মুখে হাসির রেখা ফুটে উঠেছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিয়ে আমার পাশে এসে বসেছে। আম্মু, বাহ, আজ খাবারটা তো বেশ মজার হয়েছে। দেখতে হবে না কি রান্না করেছে? আজ আমার বৌমা রান্না করেছে সবার জন্য, স্পেশালি আকাশের জন্য। আমার বৌমার মতো বৌমা লাখে একটা হয়। তানহা রান্না করছে শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে। এই ডাইনি মেয়ের হাতের রান্না আমি কোনো কিছুই খাবো না। তার উপরে তানহাকে নিয়ে আব্বু আম্মুর আদিক্ষেতা দেখে আমার মেজাজ চওড়া হয়ে উঠলো। খাবারে পানি ঢেলে উঠে যেতে লাগলাম। কি হয়েছে আকাশ, খাবারে পানি ঢেলে দিয়েছে? তুমি জানো না আমি তোমার হাতের রান্না ছাড়া কারো রান্না খাই না? আর কতদিন পরে একটু ঠিকভাবে খেতে বসেছি,
তাও আবার অন্যজনের হাতে রান্না খেতে হবে আমাকে। আর তুমি রান্না করতে পারবে না এটা আমাকে বলতে, আমি নিজেরটা নিজেই করে নিতাম। কথাগুলো একদমই বলে উপরে চলে আসলাম। আকাশের আবার কি হলো? খাবার তো মজাই হয়েছে। কি জানি বাবা, ছেলেটা আবার হঠাৎ রেগে গেল কেন? যাও গিয়ে তোমার ছেলের জন্য খাবার বানাও। যাচ্ছি। এই তুমি না খেয়ে চলে আসলে কেন? তোমার শরীর ভালো না? তার মধ্যে যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করো আরো খারাপ হয়ে যাবে শরীর। আমার ইচ্ছে করছে তাই আমি চলে এসেছি, আর আমাকে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। এই আমি ভাববো না তো কে ভাববে শুনি? হুম হুম। আর তুমি কি আপনি আপনি লাগাইছো? আমার ইচ্ছে করছে তাই রেগেছি। আর আপনি আমার কি হন যে আপনাকে আমার তুমি করে বলতে হবে? হয়েছে, এত গরম হতে হবে না। আম্মু খাবার বানিয়ে দিয়েছে, এবার খেয়ে নাও। আমার মুখের সামনে হাত বাড়িয়ে দেয়। মেজাজ এমনিতেই খারাপ, খাবার না খেয়ে উঠে এসেছি, তার মধ্যে এই মেয়ের আদিক্ষেতাগুলো একদমই আমার ভালো লাগছে না। খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিলাম। হে মেয়ে, তোকে আমি বলেছি যে আমার জন্য খাবার বেড়ে নিয়ে আনতে? এত আদিক্ষেতা দেখাতে কি বলছে তোকে? না আবার মারার প্ল্যান করছিস ওই সময় মারতে পারিসনি বলে? তানহা কিছুই বলছে না, মাটির দিকে চেয়ে কান্না করছে। নেকা কান্না না করে আমার রুম থেকে বের হ, আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। তানহা খাবারের প্লেটটা মাটি থেকে তুলে রুম থেকে বের হয়ে গেল। আমি রুম থেকে বের হতে আব্বুর সামনে পড়লাম। আব্বু আমার দিকে জিজ্ঞাসন দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বু? আকাশের কথা শুনে ফেললো না তো আবার? ভয় ভয়। আব্বু, আপনি হঠাৎ উপরে কিছু লাগলে আমাকে ডাক দিতেন। আপনি কেন কষ্ট করে উপরে আসতে গেলেন? এক গ্লাস পানি নিয়ে আমার রুমে আসো। আব্বু রুমে চলে গেলেন। আমি পানি নিয়ে আব্বু রুমে আসলাম। আব্বু, এই নিন পানি। তা না, তোদের মাঝে কি কোনো সমস্যা হয়েছে রে মা? না বাবা, তেমন কোনো সমস্যা হয়নি। তানহা, আমি তোদের বাবা, আমি চোখ দেখেই বলে দিতে পারি যে তোদের মাঝে কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে আমাকে বল। বলবো, তবে বাবা আপনি আমাকে কথা দিতে হবে যে আপনি আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা কথা দিলাম, যা, ভুল বুঝবো না। তারপর তানহা সব খুলে বলে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এত কিছু হয়ে গেল, আমি বাবা হয়ে কোনো কিছু জানতে পারলাম না। বাবা, বিশ্বাস করুন, আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। চোখের কিছুই দেখছিলাম না, ভালো খারাপ আমি ভুল ছিলাম বাবা, ভুল ছিলাম। কান্না করতে করতে আমি হীরাকে কাঁচ ভেবেছিলাম বাবা, তার জন্য তো আমার আজ এত শাস্তি পেতে হচ্ছে। আমার ভালোবাসার মানুষটা যে আজ আমাকে ঘেন্না করে। কিছুদিনের মধ্যে হয়তো সে আমাকে ডিভোর্সও দিয়ে দিবে। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এখন আর কান্না করতে হবে না। তোর জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই করতাম। আর শোন, আমার ছেলেটা এতটাও নির্দয়াবান না যে তোকে ডিভোর্স দিয়ে দিবে। একটু অভিমান করে আছে তোর উপরে, আর অভিমান করাটাও স্বাভাবিক। এখন তোর কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে আমার ছেলের মনটাকে জয় করে নেওয়া। পারবি তো মা নাকি? হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। আপনি খালি দোয়া করবেন। দোয়া তো সবসময়ই করি রে মা তোদের জন্য। আচ্ছা যা, এবার গিয়ে আমার ছেলের রাগ কীভাবে ভাঙাবি সেই ব্যবস্থা কর। তানহা এরপর আর আমার রুমে আসেনি। দুপুরবেলা ইস, কি আরামে ঘুমাচ্ছি। আমাকে কষ্ট দিয়ে আমিও দেখব তুমি আমাকে কত কষ্ট দিতে পারো। আমার নামও তানাহা, আমিও হেরে যাওয়ার মানুষ না। আস্তে করে ও রুমের মধ্যে প্রবেশ করলাম। কি মায়াবী লাগছে ওর ঘুমন্ত চেহারাটা, ওর লাল টকটকে ঠোঁট জোড়া আমাকে বারবার ওর দিকে টানছে। ইচ্ছে করছে একটা চুমু এঁকে দিতে। যেই ভাবা সেই কাজ, ওর ঠোঁট জোড়াতে নিজের ঠোঁট লাগিয়ে দিলাম। আকাশ নড়ে উঠলো, আমি সাথে সাথে ওর ঠোঁট জোড়াকে ছেড়ে উঠে আসতে লাগলাম, কারণ দেখলে আবার আমার সাথে রাগারাগি করবে আর আমাকে এক গাদা কথা শুনিয়ে দিবে। চলে আসতে লাগলাম, হঠাৎ মনে হচ্ছে কেউ আমার হাতকে টেনে ধরে রাখছে। পিছনে ফিরতেই এক ঝটকা দিয়ে ওর বুকে নিয়ে নিল। ওই আমার লক্ষ্মী বউ, কোথায় আছো তুমি আমাকে ছেড়ে? তুমি কোথায়ও যাবা না, সারা জীবন আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকবো। আকাশ
আকাশ ঘুমের ঘোরে কী সব আবুল তাবুল বলতেছে। আমার উঠে যাওয়া দরকার, কিন্তু ওর বুকের সাথে এমনভাবে জড়াই ধরে রাখছে যে আমি উঠতেও পারতেছি না। আমার ঘাড়ের মধ্যে ওর নাক দিয়ে ঘষছে, আবার মাঝে মাঝে চুমুও খাচ্ছে। আমি জানি যে আকাশ এগুলো কিছুই সজ্ঞানে করতেছে না। ঘুম ভেঙে গেলে আবার সেই আমাকে বকাঝকা করবে, তার থেকে দূরে সরাইয়ে দিবে। আমাকে এভাবে জড়াই ধরাতে নিজের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা কাজ করতেছে। আকাশ ঘুম ভাঙার পর যাই বলবে বলুক, আমি সহ্য করে নিব, তবে আমি এই সময়টাকে মিস করতে চাই না। আমিও আকাশকে জড়াই ধরে ওর কপালে একটা চুমু দিলাম। তারপর কখন যে ঘুমাই গেছি নিজেও বলতে পারবো না। বিকালে কারোর আওয়াজে ঘুম ভাঙলো। কাছে তাকিয়ে দেখি আকাশ আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো এটা? কই কি হলো? তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে কেন? আমি কই জড়াই ধরলাম? আমি তো রুমে আসছিলাম এমনিতেই, তারপর তুমিই তো আমাকে জড়াই। একদম চুপ, একদম কোনো কথা বলবা না তুমি। তোমাকে না আমার রুমে আসতে বারণ করলাম, তাও আসলে কেন? যাও এখনই আমার রুম থেকে বের হও, আর কোনো দিন যাতে তোমাকে আমার রুমে না দেখি। তানহা মাথা নিচু করেই চলে গেল। তবে কেন জানি মনে হচ্ছে সে আজকে অনেক খুশি। আল্লাহ, বড় বাচ্চা বাঁচালে তুমি আমাকে। আমি তো মনে করেছি আজকে আকাশ আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তানাহকে আকাশের রুম থেকে বের হতে দেখে নিজে নিজে অনেক তো বললাম, আমার কথা শুনলেন না। এবার মনে হচ্ছে আমার আকাশের আম্মুকে কথাগুলো বলা দরকার। তারপর দেখব এত ভালোবাসা কোথায় যায়। এতদিন কথাগুলো খালি এই জন্য গোপন রেখেছিলাম যে আমার বন্ধু কোনো ভুল মেয়েকে বিয়ে করেনি। বললে আমার বন্ধু তার আব্বু আম্মুর কাছে ভুল প্রমাণিত হতো। আকাশের আম্মু আকাশকে গ্রাম থেকে বিয়ে করাতেই চেয়েছিল, কিন্তু আকাশ তাদের কথা শোনেনি। আকাশ তানহাকে বিয়ে করে নেয়। প্রথমে কেউ রাজি ছিল না আকাশের বিয়ের ব্যাপারে, পরে আস্তে আস্তে সবাই মেনে নেয়। রাফি গিয়ে আকাশের আম্মুকে সব বলে দেয়। রাফির আম্মু চিৎকার করতে করতে সারা বাড়ি এক করে ফেলে। এ আকাশের আব্বু, তোমরা সবাই কে কোথায় আছো? সবাই দৌড়ে নিচে নেমে আসো। তানহাও নেমে আয়। কি হয়েছে আম্মু? কি হয়েছে তুই জানিস না তাই না? সত্যি আম্মু কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই কালনাগিনী মেয়ে, তুই আমাকে একদম আম্মু রাখবি না, আর একদম ন্যাকা সাজবি না। তুই আমার ছেলেকে জানে মারতে চেয়েছিলি, আর এখন বলছিস কি হয়েছে তুই জানিস না? আম্মু প্লিজ একবার আমার কথাটা তো শুনুন। কি শুনবো? হ্যাঁ, আমি তোর মতো কালনাগিনীর মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না। তুই এখন ঘর থেকে বের হয়ে যাবি সব কিছু নিয়ে। আম্মু একটা বার তো আমার কথাটা শুনুন। আমি বলছি না তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এক্ষুনি সব কিছু নিয়ে বের হয়ে যাবি। আম্মুর চেঁচামেচি শুনে ঘোরাতে ঘোরাতে নিচে আসলাম। এসে বুঝে গেলাম আম্মু তানহাকে নিয়ে কি কারণে চেঁচাচ্ছে। আমি কোনো কথা বললাম না, কারণ আমি তানহাকে নিজের ইচ্ছেই বিয়ে করেছি। না, আমি যাব না। আমি আমার স্বামীর ঘরেই থাকবো। এ তো স্বামী, হ্যাঁ, আমার ছেলেটাকে জানে মেরে ফেলতে চেয়েছিলি, এখন আসছস আবার স্বামী দাবি করতে? বের হ আমার ঘর থেকে এখন। তানহা সেখানে দাঁড়িয়ে আছে। আকাশের মা আকাশের আব্বুকে তুমি এই কালনাগিনী মেয়েকে এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যেতে পারো, না হয় কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। তানহা এবার দৌড়ে গিয়ে আকাশের আব্বুর পায়ে ধরে। আব্বু, আব্বু প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি আমাকে এভাবে দিবেন না। আমার খাট পালঙ্ক কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাকে এই ঘরের এক কোণায় থাকতে দিলেই হবে। আমি হাসি খুশি হয়ে পড়ে থাকবো। আর বাবা, আপনাদের তো এমনিতেও একটা কাজের লোক দরকার, তাই না? আমাকে না হয় কাজের মেয়ের মতোই ব্যবহার করবেন। আমি ঘরের সব কাজ করে দিব, সব। থালা বাসন কাপড় চোপড় সব কাজ আমি করব। কাজের মেয়ে যেমনটা করে আমিও তেমনটাই করব। প্লিজ বাবা, তারপরেও আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিবেন না। আমি স্বামীর ভালোবাসা নাই পেলাম, অন্তত আমার স্বামীটাকে প্রতিদিন এক নজর হলেও দেখতে তো পারবো। মামনি তুমি উঠো। আকাশের মেয়েটা যখন এত করে বলছে, মেয়েটাকে না হয় এই ঘরেই থাকতে দাও।
আর তোমার তো কাজে সাহায্য করার জন্য একজন মানুষ দরকার। ও তো বললো সব কাজ করে দিবে, ওকেই না হয় তোমার কাছে সাহায্যের জন্য রেখে দাও। ঠিক আছে, তবে একটা শর্তে তুমি এই বাড়িতে থাকতে পারবে। তুমি আমার ছেলের আশেপাশে ঘেরতে পারবে না। আমি চাই না তোমার মতো কান্নাগিরির ছায়া আমার ছেলের উপর পড়ুক। ঠিক আছে আম্মু, আমি আপনার কথাই শুনবো। আমি আর আকাশের আশেপাশেও যাব না। যাও, এখন গিয়ে কিছু থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করে আসো। তানহা থালা বাসনগুলো ধুইতে চলে যায়। আর আমি আমার রুমে চলে আসি। রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ তানহার চিৎকারের শব্দ আমার কানে আসে। গিয়ে দেখি তানহা গোসলখানায় উপুর হয়ে পড়ে আছে, আর পুরো গোসলখানা সাবানের ফেনা দিয়ে ভরে রয়েছে। ওই মেয়ে, কি হয়েছে? তেমন সারের মতো চেঁচাচ্ছ কেন? আর গোসলখানার একই অবস্থা করছো সাবানের ফেনা দিয়ে? সাবানের ফেনাতে পা স্লিপ কেটে পড়ে গেছি। তানহাকে ধরে কোনো মতে উঠালাম। আম্মু, আমার কোমর গেছে। মেয়েটার কোমরে অনেক ব্যথা পেয়েছে, মনে হয় ঠিক মতন হাঁটতেও পারছে না। তানহাকে ধরে আমার রুমে নিয়ে আসতে লাগলাম। চলে গেলে কি হতো? কে বলছে তোমাকে থাকতে? আর যেই সব কাজ পারো না তা কেন করতে যাও? তানহা কোনো কথা বলছে না, একদম নড়বে না। আমি এখনই আসছি বলে আম্মুর রুম থেকে মলমটা নিয়ে আসলাম। দেখি কোথায় লাগছে। তানহা হাত দিয়ে ওর মেরুদণ্ডের শেষ প্রান্তে দেখিয়ে দিল। যা বাবা, এখন কিভাবে কি করব? আমি সেখানে মলম কিভাবে লাগাবো? আমার তো লজ্জা করতেছে তানহার কান্না শুনে। না, লজ্জা লাগলে চলবে না। মেয়েটা ব্যথায় খুব কান্না করতেছে, আর ও তো আমার বউ, এখনো তো ডিভোর্স হয়নি। তারপর তানহার কোমরে মলম লাগাতে শুরু করলাম, কিন্তু বিপত্তি ঘটলো তানহার ওই সাদা উদম পিঠটি দেখে। আমার হাতের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমার অজান্তি তানহার পিঠে হাত দিয়ে মেসাজ করতে লাগলাম। ইস, কি কিউট নাভি! ওয়াও! ইচ্ছে করছে তানহার উদরে একটি চুমু এঁকে দিতে। তানহার উদরে হাত দিতেই বারবার কেঁপে উঠছে। আমি জানি যে তানহার ভালোই লাগছে। পরক্ষণেই আম্মুর দেওয়া শর্তটা তানহার মনে পড়লো। তানহাকে ছেড়ে রুমের বাইরে চলে আসলাম। আম্মু একটু ঘরের বাইরে ছিল। ঘরে আসার পর দেখে থালা বাসনগুলো সেভাবেই পড়ে আছে। আম্মু চেঁচামেচি করতে করতে রুমে আসলো। এসে দেখে তানহা শুয়ে আছে। আম্মুর মাথায় 100 থেকে 200% গরম হয়ে গেছে। নবমের মেয়ে শুয়ে থাকার জন্য তোমাকে এই ঘরে থাকতে অনুমতি দেওয়া হয়েছে নাকি? আর তুই আকাশের রুমে কেন শুয়ে আছিস? আম্মু, আসলে আমি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কাজ করতে না পারলে ঘর ছেড়ে চলে যাও। আমি রুমে এসে দেখি আম্মু তানহার সাথে বকাবকি করছে। আম্মু, আসলে তানহা থালা বাসন ধুতে গিয়ে পড়ে গিয়েছে, কোমরে অনেক ব্যথা পেয়েছে। ওকে আমি এনে আমার রুমে শুয়ে দিয়েছি। তোকে বলেছি আমি ওর হয়ে সুপারিশ করতে। আম্মু প্লিজ, আপনি ওকে কিছু বলবেন না। আমি এগিয়ে গিয়ে সব থালা বাসন ধুয়ে দিচ্ছি। তানহা থালা বাসন ধুইতে চলে গেল। ইস, মেয়েটা ব্যথা শরীর নিয়েও কাজ করতেছে। কেমন জানি একটা মায়া কাজ করতে লাগলো। পরক্ষণে মনে পড়লো তানহার আগের আচরণ। ঠিকই আছে, ভালোই হয়েছে। ওর মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। সারা বেলায় আর তানহাকে দেখিনি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছি, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় কারো ঘুমানির শব্দে। আওয়াজটা কোথা থেকে আসছে? তারপর ভালো করে খেয়াল করে দেখলাম আওয়াজটা আমার পাশের স্টোর রুম থেকে আসছে। বিছানা ছেড়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলাম। স্টোর রুমে গিয়ে যা দেখলাম, তানহা শুয়ে আছে মাটিতে, পাতলা একটা খাতা বিছিয়ে, আর মাথায় একটা শক্ত বালিশ, যা আমরা ব্যবহার করে নষ্ট হয়ে যাওয়ার কারণে স্টোর রুমে ফেলে রেখেছি। আর গায়ে কোনো খাতা নেই। প্রচন্ড গরম স্টোর রুমে, আমি নিজেও টেকতে পারতাছি না। কিন্তু ভেবে পাচ্ছি না তানহা এইভাবে 4 হাত পা গুজা করে রেখে কেন কাঁপছে। কাছে গিয়ে যেই না হাত দিলাম, আমার মনে হচ্ছে আমি কোনো জ্বলন্ত চুলায় হাত ঢুকিয়ে দিয়েছি। এত গরম হয়ে রয়েছে তানহার শরীর। মনে হচ্ছে তখন পড়ে গিয়ে ব্যথা পাওয়ার কারণে গায়ে জ্বর চলে এসেছে। খুব খারাপ লাগতাছে ওর জন্য। মেয়েটা বাসার কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু সেই দিকে কারো কোনো খেয়াল নেই। তার উপরে আবার এই গরমে স্টোর রুমে ঘুমিয়ে আছে মেয়েটা। আমার বাসায় যেই কাজের লোক ছিল সে পর্যন্ত স্টোর রুমে কোনোদিন ঘুমায়নি। তানহাকে কোলে করে তুলে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা জ্বরের ঘোরে আমার শার্টটাকে খামচে ধরেছে। খাটে শুইয়ে দিয়ে বালতিতে পানি আনতে গেলাম। আমার হাতে সমস্যা, তাই বেশি পানি নিতে পারবো না, অল্প করে নিতে হবে যাতে হাতে প্রেসার বেশি না পড়ে। তানহার মাথায় পানি দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পরও জ্বর কমতাছে না। কি করি এখন? এদিকে তানহা জ্বরের ঘরে পাগলের মতো প্রলাপ করতেছে। চুমু খাবো, চুমু খাবো, আমি তানহার কথায় ধ্যান না দিয়ে মাথায় পানি দিতে লাগলাম। চুমু খাবো, আমি চুমু খাবো। বলেই কান্না করে দিছে ছোট বাচ্চার মতো। কি করি এখন? ওর মাথায় পানি দিব না কি করব? মেয়েটা কান্না করেই যাচ্ছে।
এমনিতেই জ্বর, তার মধ্যে কান্না করলে প্রবলেম হতে পারে। না, আর ভেবে লাভ নেই। আমি ওর ঠোঁটের দিকে অগ্রসর হতেই দেখলাম ওর গোলাপি ঠোঁট দুটো অনবরত কাঁপতে আছে। দিলাম 4 ঠোঁট একত্র করে। আমার পিঠে হাত দিয়ে আমাকে পাস্কল করে জড়িয়ে ধরছে। এভাবে প্রায় 5 মিনিটের মতো ঠোঁটের স্বাদ নিলাম। তারপর ছেড়ে দিয়ে যেই না উঠতে যাব আবার কান্না শুরু। আমি আরো চুমু খাবো, সারা রাত চুমু খাবো। হে আল্লাহ, এই মেয়ে বলে নাকি সারা রাত চুমু খাবে। কি আর করব, ওর জোরাজোরিতে চুমু খেতেই হচ্ছে। একটু পর দেখি সে আর রেসপন্স করছে না। একটু নাড়া দিয়ে দেখলাম সে ঘুমিয়ে গেছে। যাহ বাবা, বাঁচা গেল। যাহ বাবা, বাঁচলাম। উঠে চলে যেতে নিব, কিন্তু কি আমি উঠতে পারতাছি না কেন? ভালো করে দেখি তানহা আমার শার্ট খামছে ধরে আছে। সে কোনোভাবেই ছাড়তাছে না। কি করব আর? আবার শুয়ে পড়লাম ওকে জড়িয়ে ধরে। তানহা সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশকে আঁকড়ে ধরে আছে। আর আমি এখানে কিভাবে আসলাম? আমি তো স্টোর রুমে ঘুমাইছিলাম। পরক্ষণে রাতের কথা মনে পড়ে। আল্লাহ, এখন কি হবে? আকাশ আমাকে কি বলবে? আর ওর চোখে চোখ রেখে কথা বলবো কিভাবে? তাড়াতাড়ি করে আকাশকে ছেড়ে দিয়ে নিচে চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। সকালবেলা তানহা আমার আগে ঘুম থেকে উঠে যায়। সারাদিনে আর আমার সামনে আসেনি। রাফি চলে গেছে আজ সকালবেলা, ওর নাকি কি জরুরি কাজ পড়েছে। দুপুরে সবাই একসাথে খাবার খেতে বসেছি। তানহা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, তানহা পালাবার চেষ্টা করছে আমার কাছ থেকে। সে আমার দিকে চোখ তুলে তাকাচ্ছেও না। অন্যদিন হলে সে আমার খাবার না খাওয়া হওয়া পর্যন্ত আমার দিকে তাকিয়ে চেয়ে থাকে, কিন্তু আজ তার ব্যতিক্রম। খাবার খাচ্ছি, হঠাৎ আম্মু বলল, আকাশ, তোর বাবা বললো তুই নাকি তানহাকে ডিভোর্স দিবি বলেছিলি, তবে তা কবে দিবি? আম্মুর এমন কথা শুনে খাবার আটকে গেল মনে হচ্ছে যে গলায়। আম্মু হঠাৎ এই ধরনের কথা? কাজ আছে তাই জিজ্ঞেস করছে, কবে দিচ্ছিস তানহাকে ডিভোর্স? মা, আসলে কিছুদিনের মধ্যে দিয়ে দিব। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আর তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ বলতে কিসের গুড নিউজ? তোর জন্য আমি মেয়ে ঠিক করেছি। ওই যে আমাদের গ্রামের সেলিম ব্যবসায়ী আছে না, তার মেয়ে আফরোজাকে তোর জন্য দেখেছি। আগামী শুক্রবার তোদের বিয়ে। মার এমন কথা শুনে থমকে খেয়ে গেলাম। আমার মনে হচ্ছে যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এইমাত্র কি বললো মা এটা? আমার মনে তানহাকে নিয়ে যতই ঘৃণা থাকুক না কেন, তারপরও আমি তানহাকে ভালোবাসি। আমার সমস্তটা ঘিরে যে তানহার বসবাস। তানহার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আম্মুর এমন কথা শোনার পর তানহা রান্নাঘরে চলে গেল তাড়াতাড়ি করে, কারণ তার চোখের পানি যে আমরা দেখে ফেলবো। আব্বুও কোনো কথা বলছে না আম্মুর কথা শোনার পর। কারণ আব্বু একটু আম্মুকে ভয় পায়। যেমনটা ভালো মনে হয় তেমনটাই করো। খাবারে পানি ঢেলে দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি আর তানহার কথা ভাবছি। কি করব এখন আমি মানছি তানহা ভুল করছে, কিন্তু সেই জন্য তানহাকে ডিভোর্স দিয়ে দিব? এভাবে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারি না। রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখি তানহা নেই। তানহার সাথে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ আম্মুর কথাটা মনে পড়ল। তানহাকে খোঁজ করছি সারা ঘরে, কোথায়ও নেই। স্টোর রুমে খোঁজ করছি, কিন্তু সেখানেও নেই। শেষে ছাদে আসলাম খোঁজ করতে করতে। এসে দেখি দোলনার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। মেয়েটার দিকে চোখ পড়তে বসতে পারলাম। মেয়েটা সারা রাত অনেক কান্না করছে। আমার ডাক শুনে লাফ দিয়ে দোলনা থেকে উঠে পড়ছে আর আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আকাশ, আমি এত বড়ই ভুল করে ফেলেছি যে আমাকে মাপ করা যায় না? আমার ভুলের কি সত্যিই ক্ষমা হয় না? কিছু বলতে পারিনি তখন আমি, কারণ আমি আম্মুর কথার অমত কখনোই করতে পারবো না। তানহাকে হাত দিয়ে ছাড়িয়ে আমি আমার রুমে চলে আসলাম। কাল বাদে পরশু আমার বিয়ে। এই মেয়ে কাল বাদে পরশু আমার ছেলের বিয়ের সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে। মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। আকাশ, আফরোজা আসতেছে। সে নাকি তোর সাথে গিয়ে বিয়ের মার্কেট করবে। ওর সাথে গিয়ে মার্কেট শেষ করে আয়। কেন আম্মু, আমার সাথে কেন? ও একা করতে পারবে না? আমার সাথেই কেন যেতে হবে? এত কথার উত্তর আমার কাছে নেই। আজ বাদে কাল তোর বউ হবে। তুই ওর সাথে না গেলে কে যাবে? আম্মু, আমি যেতে পারবো না। আমি এত কথা শুনতে চাই না। তোকে যেতে বলেছি, বাস যাবে। কি আর করবো, আম্মুর জোরাজোরিতে আফরোজার সাথে মার্কেট করতে যেতেই হচ্ছে। আফরোজা চলে আসছে, এসেই আমাকে জড়িয়ে ধরছে। কেমন আছো আকাশ? আমি ভাবতেই পারছি না তোমার সাথে আমার বিয়ে হচ্ছে।
তোমাকে আমি অনেক আগ থেকেই ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয় নাই। আর আজ আল্লাহ তোমার সাথে আমাকে মিলিয়ে দিয়েছেন। সে কেমন আছে তার জিজ্ঞাসা করলাম না, আর করার ইচ্ছাও নেই। আফরোজা আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরলো। চলো মার্কেট সেরে আসি। তানহা এত সময় এখানেই ছিল। কান্না করতে করতে স্টোর রুমের দিকে দৌড়ে চলে গেল। হে আল্লাহ, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমি জানি। গিয়ে যে একবার সান্ত্বনা দিব তাও আর হলো না। আফরোজা আমাকে টেনে নিয়ে গেল মার্কেটে। আফরোজা শপিং করছে আর আমি এক কোনায় দাঁড়িয়ে আছি। আফরোজা একটু পরে দেখতো। এই ড্রেসটা সুন্দর না? মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম, আর আফরোজাও বাসায় চলে গেছে। বাসায় এসে তানহাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখছি না। রান্নাঘরে গিয়ে দেখি আম্মুর সাথে কি জানি করছে। না, এখন কথা বলা যাবে না, আম্মুর সাথে আছে। রুমে এসে পাইচারি করছি, কখন তানহার সাথে কথা বলবো। শরীরটা অনেক টায়ার্ড লাগছে মার্কেট করে এসে। কখন যে ঘুম চলে এসেছে বলতেই পারি না। সকালবেলা ঘুম ভাঙলো আম্মুর ডাকে। সকাল 8টা বেজে গেছে। গতকাল থেকে এখন পর্যন্ত তানহার সাথে কথা বলতে পারলাম না। সারা বাড়ি খোঁজ করলাম, কিন্তু তানহাকে কোথাও দেখছি না। কি রে, এত পাইচারি করছিস? আম্মু, তানহাকে কোথাও দেখছি না যে। তুমি কি ওকে দেখছো? না, আমিও তো সকাল থেকেই ওকে দেখছি না। মনের মধ্যে একটা খটকা লাগলো। দৌড়ে রুমে চলে আসলাম। এসে ফোনটা খুঁজতাছি, হঠাৎ টেবিলের উপরে চোখ পড়লো। সাদা একটা কাগজ ভাঁজ করে রাখা। কাগজটা খুলে দেখি। তুমি যখন এই কাগজটা দেখবে তখন হয়তো আমি তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তখন অন্ধ হয়ে গিয়েছিলাম প্রতিশোধ নিব বলে। তাই এমন ধারা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো যখন সত্যটা জানতে পারলাম তখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করে ফেলেছি। হীরাকে কাজ ভেবে, আর আমি জানি আমি তোমার সাথে যা করেছি তারপর আমি তোমার স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখি না, কিন্তু তারপরেও অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম যে তোমাকে ভালোবাসা দিয়ে সবটা ভুলিয়ে দিব, আর কোনো দিন তোমাকে কোনো কষ্টই দিব না। অনেক ভালোবাসবো, অনেক। কিন্তু না, ভাগ্য আমার সহায় যে হলো না। তোমাকে পেয়েও যে আমার হারাতে হলো। আর আম্মু আব্বু, আমি জানি আপনাদের মনে আমাকে নিয়ে অনেক সংশয়, কিন্তু বিশ্বাস করুন আমি ভুলবশত অমনটাই করেছি। তার জন্য আমি আপনাদের কাছে মাপও চেয়েছি, কিন্তু আমি এতটাই অভাগা যে আমার কপালে মাপও জোটেনি। আল্লাহ তো তার বান্দাকে ভুল করলে 3 বার মাপ করে দেয়। আর আম্মু, আপনি তো একজন মা, আবার একজন স্ত্রীও। আপনি তো ভালো করেই জানেন যে একটা মেয়ের স্বামী যখন তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বুকে টেনে নেয় সেই মেয়ের কেমন কষ্ট হয়। আর আমি এতটাই অভাগা যে আমার স্বামীর বিয়ের আয়োজন আমায় নিজেকে করতে হচ্ছে। আমি যখন কাজের মেয়ের অবর্তমানে জায়গা নিয়েছি তখনও আমার এতটা কষ্ট লাগেনি। কষ্টটা তখনই লেগেছে যখন আকাশের পাশে আমি ওই মেয়েকে দেখেছি যেখানে আমার থাকার কথা ছিল। আম্মু আব্বু আকাশ, আপনাদের কারোর ওপরে আমার কোনো আক্ষেপ নাই, সবটাই আমার ভাগ্যে লেখা ছিল। আব্বু আম্মু আপনারা ভালো থাকবেন, আর আকাশ নিজের খেয়াল রেখো। ইতি অযোগ্য বউ। আকাশ চিঠিটা পড়েই চোখের পানি আটকিয়ে রাখতেই পারছে না। চিঠিটা হাতে নিয়ে নিচে নেমে আসে। আকাশের আম্মু আকাশকে দেখতে পেয়ে, বাবা তো কি হয়েছে? সাথে আকাশের আব্বুও ছিল। আকাশ চিঠিটা তার আম্মুর দিকে এগিয়ে দেয়। কি এটা? আকাশ কোনো কথা বলছে না, খালি কান্না করিয়ে যাচ্ছে। আকাশের আম্মু চিঠিটা খুলে সমস্তটা পড়েই চোখের পানি ছেড়ে দেয়। বাবা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি রে। প্লিজ তুই আমাদেরকে মাফ করে দে। আমরা মেয়েটাকে চিনতে ভুল করে ফেলেছি। প্লিজ তুই বৌমাকে ঘরে নিয়ে আয়। তাহলে আফরোজা? আরে সেটা আমরা বুঝে নেব, তুই গিয়ে আগে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আকাশের একটা পুরনো বাইক ছিল, সেটা নিয়ে বেরিয়ে পড়ে তানহাকে খোঁজার জন্য। সারাদিন খোঁজ করে, কিন্তু কোথাও তানহার দেখাই মেলে না। খোঁজ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেছে। কোনো হদিস না পেয়ে বাইক অফ করে রেল লাইনে বসে থাকে, আর তানহা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকে।
হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করলো। পিছনে ফিরে দেখে তানহা, সাথে সাথেই তানহাকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। আকাশ তানহা দুজনেই কান্না করতেছে, কেউ কোনো কথাই বলতেছে না। আকাশ নীরবতা ভেঙে, প্লিজ তানহা, আমাকে মাফ করে দাও, আমি আর এমনটা কোনোদিন করব না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। মাপ করে আর কি হবে, তুমি তো আফরোজাকে বিয়ে করবে তাই না? কে বলল আমি আফরোজা বিয়ে করব? আমি তো দেখে এসেছি সব। তারপর আকাশ সমস্তটা বলল, যে আব্বু আম্মুই বলেছে তোমাকে ঘরে নিয়ে যেতে। সত্যি? সত্যি রে বাবা, প্লিজ, অনেক রাত হয়ে গেছে, এবার বাইকে উঠে বসো। না, আমি যাব না। এটা কেমন ধরনের কথা? তুই ওই মেয়ের হাত কেন ধরছস? তোর সাথে আমি যাবই না। আমি ইচ্ছে করে ধরছি নাকি? সেই মেয়েটাই তো আমার হাত ধরছে। না, আমি এত কথা শুনতে চাই না। ওই মেয়ে ধরলে তুই ধরবি কেন? ও বাপরে, কান ধরছি, মোর ভুল হয়ে গেছে। এমন ভুল মই আর কোনোদিন করবো না, মোরে মাফ করিয়া দাও। আচ্ছা বন্ধুরা, আমি এই জায়গায় একটু আমার আঞ্চলিক ভাষাটা ফুটিয়ে তুললাম। স্ক্রিপ্টের ভিতরে এরকম ডায়লগটা নেই, তবুও আমি এরকম ফুটিয়ে তুললাম। তো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা ঠিক আছে, মাপ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমাকে একটা কিউট বাচ্চা উপহার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব, তবে তার জন্য তো বাসায় যেতে হবে, না গেলে দিব কি করে? ওহ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, বাসায় না গেলে দিবা কি করে? আকাশ বাইক স্টার্ট দেয়। তানহা তার পিছনে বসে তাকে শক্ত করে জড়ায় ধরেছে, যাতে কোথাও হারিয়ে না যায়। হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।